brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 3 খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি, আর আমি আপনাদের জানাবো টুলু মণ্ডলের আরো কুকীর্তির পর্দাফাঁস হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে সে বিষয়ে আপডেট দেবো আমি একদমই। এবং আহিলির পরে আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, এই দুর্নীতির খবরে তৃণমূলের চাপ বাড়ছে রাজনীতির মাঠেও, যেখানে আরও কয়েকজন সাংসদ এনসিপিআর দিকে ভিড়তে পারেন বলে খবর। সেই খবর জানাবো আমি সব্যসাচী, তারপর সৈকত। আর আমি আপনাদেরকে জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বহাল, কোন কাণ্ডে জানাবো। শুরুতেই যেমনটা আপনাদের বলছিলাম, বীরভূমের টুলু মণ্ডল তার আরও কুকীর্তি সামনে এসেছে। মোহাম্মদ বাজারের সিমেন্ট গোডাউনে উদ্ধার হয়েছে নকল ডিসিআর ছাপানোর প্রিন্টিং মেশিন। রাতে ডিসিআর কর্মী জগন্নাথ ঘোষকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাদা গাদা সিমেন্টের বস্তার পিছনে লুকোনো ছিল এই প্রিন্টিং মেশিন। নকল ডিসিআর ছাপিয়ে কোটি কোটি টাকা লুঠের খবর প্রথম আমরা এনেছিলাম আপনাদের সামনে। জি 24 ঘন্টা সবার প্রথমে সেই খবর তুলে ধরে, আর তেমনটাই পাওয়া গেল। একেবারে সিমেন্টের বস্তার পিছনে লুকোনো রইল সেই ডিসিআর এর প্রিন্টিং মেশিন, যা পাওয়া গিয়েছে। আর শুধুমাত্র অভিযোগ নয়, টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিন যে দিনের পর দিন নকল ডিসিআর কপি ছাপাতো, তার এবার জোরালো প্রমাণ পেলেন তদন্তকারী অফিসাররা। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলের বিশাল এলাকা বিস্তৃত সেই বিতর্কিত পার্কিং লট, যেখানে সিমেন্টের গোডাউন রয়েছে, বালি স্টোন চিপ স্তূপ করা রয়েছে, এবং যে কংক্রিটের যে একতলা ঘর বাড়িটা দেখা যাচ্ছে, যার নীল রঙের ছাদ দেখা যাচ্ছে, সেই ঘরের ভেতরেই কিন্তু এই প্রিন্টিং মেশিন সেটাকে লুকিয়ে রাখা হয়েছিল। যে প্রিন্টিং মেশিন দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার নকল ডিসিআর ইস্যু করে সেখান থেকে কোটি কোটি টাকা হাতাতো এই টুলু মণ্ডল, তার প্রমাণ পেলেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, বীরভূম। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, তিনি কথা বলেছিলেন ডিসিআর কর্মীর সঙ্গে। তিনি কি জ্বালিয়েছেন এই গোটা চক্রটা নিয়ে, শুনুন। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনি টুলু মণ্ডলের একজন সংস্থার একজন কর্মী, তার সাথে একটু কথা বলবো। কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল আপনার? আমাদের পেসের যে ছাপা, বার্নিং ফান্ডিং করা, এইসব। কি ছাপাতেন? সবই ছাপা হতো, ডিসিআর ছাপা হতো। হ্যাঁ, ডিসিআর ছাড়া ডিসিআর বইটা মানে এটা অরিজিনাল নয়, এটা আপনারা টুলু মণ্ডলের প্রেসে ছাপিয়ে নেওয়া হতো, ছাপানো হতো। কত মোটামুটি এরকম বই প্রত্যেক মাসে বা ছাপা হতো? মাসে 5,000, 10,000, 20,000, যেমন। কোন অফিসটাতে এটা ছাপা হতো? এই তো পার্কিংয়ে, এইটা এই পার্কিং লটে, সেখানে এরকম প্রিন্টিং মেশিন আছে। এরকম কতজন এই কাজের সঙ্গে যুক্ত ছিল মোটামুটি? আমাদের প্রেসে 5 জন ছিল যারা এইগুলোই ছাপাতো। এরকম কি কোনো মানে কপি বুক ছিল যেটা দেখে এটাকে বানানো হতো, যে অরিজিনাল যে ডিসিআর বুক সেটা দেখে? হ্যাঁ, সেটা তো দেখে তো কম্পিউটারে করে নিয়েছিল, তারপর ওখান থেকে মাস্টার বেরিয়ে তারপর ছাপানো হতো। প্রথম দিকে কি এগুলো কি মানে সাহিত্যের অফিস থেকে নিয়ে আসতে হতো, অরিজিনাল যে সরকারি আধিকারিক অফিস? ওরা সেটাও করে নিয়েছিল। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, বীরভূম। নকল ডিসিআর ছাপিয়ে এই যে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা টুলু মণ্ডল করছিল, এমনটা করে কত টাকা রোজগার করেছেন বলুন তো এই টুলু মণ্ডল? এখনো পর্যন্ত 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। টুলু মণ্ডল, তার পরিবারের সদস্য, সংস্থার নামে 400 বিঘারও বেশি জমি চিহ্নিত হয়েছে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 33.7 কোটি টাকার এফডির হদিশ পাওয়া গিয়েছে। ফিক্সড ডিপোজিটের অর্থ ফ্রিজ করতে ব্যাংকে ইতিমধ্যেই আবেদন পুলিশের। টুলু মণ্ডলের
খবর অবশ্যই দেবো, তবে এই মুহূর্তে যে খবর সামনে আসছে সেটা জানি নাকি ফের আরজি করে সিবিআই। চিকিৎসক ধর্ষণ, খুন এবং ধর্ষণের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল তারা গিয়ে পৌঁছেছে। ঘটনাস্থলে সিটের প্রধান অনুরাগ কুমার ও তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায়। নির্যাতিতার মা বাবার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত সিবিআই শুরু করেছে। আপনারা জানেন, আর যে স্থানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ, সেখানে এবার সিবিআই গিয়ে পৌঁছলো তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সিবিআই এর যে দল, সেই দল ইতিমধ্যেই গিয়ে সেখানে পৌঁছেছে। চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল গিয়ে পৌঁছেছে। ঘটনাস্থলে যেমন সিটের প্রধান অনুরাগ কুমার তিনি রয়েছেন, তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায় তিনিও গিয়ে পৌঁছেছেন। আপনারা জানেন যে আরজি করের নির্যাতিতার মা এবং বাবা তারা একাধিকভাবে অভিযোগ করেছেন যে ঠিকমতো তদন্ত হয়নি, এমন বিষয় তাদের মুখে আমরা বহুবার শুনেছি। আর তাদের অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার একেবারে ঘটনাস্থল আরজি কর মেডিকেল কলেজ, সেখানে গিয়ে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই সিবিআই এর তদন্তকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে। সিটের প্রধান অনুরাগ কুমার এবং তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায় গিয়ে পৌঁছেছেন সেখানে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফের একবার আরজি করে সিবিআই চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্তে ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল। ইতিমধ্যেই আমরা জানি আইও চেঞ্জ করা হয়েছে এই ঘটনায়, আর এবার সেই নতুন আইও তিনিও গিয়েছেন আজ। সেই ছবিও সামনে আসছে। নির্যাতিতার বাবা মা তাদের নানান অভিযোগ ছিল যে ঠিক মতো তদন্ত হয়নি, আর সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে ঘটনাস্থল, যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। নির্যাতিতার বাবা মা তাদের অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্তে সিবিআই এর দল সেখানে গিয়ে পৌঁছেছে। সেখানে যেমন আইও রয়েছেন, তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায় তিনি রয়েছেন এবং সিটের প্রধান অনুরাগ কুমার তিনিও রয়েছেন। কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিক্রম, আইও বদলের পরেই নতুন করে সিবিআই তার তদন্তে ঝাঁপালো আরজি করের ঘটনা নিয়ে। একেবারেই অভয়ার খুন এবং ধর্ষণের মামলায় অর্থাৎ আরজি করে কাণ্ডে আমরা যেটা দেখতে পেলাম যে সিবিআইয়ের তদন্তকারী দল, যেখানে সিবিআইয়ের শীর্ষ কর্তারা রয়েছেন, সিবিআই জয়েন্ট ডাইরেক্টর অনুরাগ কুমার রয়েছেন এবং সিবিআইয়ের আইও মানিশ উপাধ্যায় রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিনে তারা এসে পৌঁছেছেন। আমরা জানি যে সম্প্রতি অভয়ার মা এবং বাবা তারা অভিযোগ করেছিলেন এবং বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে নতুন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট ফর্ম করা হয় অনুরাগ কুমারের নেতৃত্বে। তদন্তকারী যিনি অফিসার তাকেও বদল করা হয়, নতুন তদন্তকারী অফিসার হন মানিশ উপাধ্যায়। তারপর আমরা দেখতে পাই যে একের পর এক কিন্তু সিবিআইয়ের তরফ থেকে যে এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, যে তদন্তের প্রক্রিয়া তা চালানো হচ্ছিল। এবার সরাসরি অনুরাগ কুমার এবং মানিশ উপাধ্যায় তারা কিন্তু যে ক্রাইম সিন রয়েছে অর্থাৎ আরজি কর হাসপাতালে যেখানে এই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই ক্রাইম সিন কিন্তু তারা এসে খতিয়ে দেখছেন। যে সমস্ত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যেই ভেরিফাই করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে। আবারও কিন্তু এই ক্রাইম সিনে এসে মূলত কীভাবে কোথা থেকে কি ঘটলো তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। কিছুক্ষণ আগেই অনুরাগ কুমার যিনি সিবিআই জয়েন্ট ডাইরেক্টর এবং তার সঙ্গে সঙ্গে মানিশ উপাধ্যায় যিনি সিবিআই তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু আসেন এবং তাদের সঙ্গে লেডি অফিসার্সরাও ছিল এবং একদিকে যেরকম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তারা কথা বলছেন, পাশাপাশি কিন্তু যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিনও কিন্তু তারা খতিয়ে দেখছেন। বিভিন্ন ধরনের নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যেই এই তদন্তের ক্ষেত্রে অনুরাগ কুমারের নেতৃত্বে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম নতুন করে ফর্ম করা হয়েছে তারা কিন্তু একেবারে পুরো দস্তুর তদন্ত আগেই শুরু করে দিয়েছিল। এবার তারা সরাসরি ক্রাইম সিনে এসে এভিডেন্স কালেকশন করছেন এবং ক্রাইম সিন খতিয়ে দেখছেন, এমনটাই আমরা জানতে পারছি। এই মুহূর্তে তারা কি করছেন বিক্রম? দেখো, তদন্তের সাথে এই মুহূর্তে যে ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু হাসপাতালের ওই অংশে গিয়েছেন যেখানে ঘটনা ঘটেছে এবং যেই জায়গায় এই ঘটনা ঘটেছে অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স বা যে ক্রাইম সিন সেই জায়গাটা কিন্তু তারা খতিয়ে দেখছেন। কোথায় কি সেই সময় উপস্থিত ছিল, তারপর কি চেঞ্জেস সেখানে হয়েছে, এই যাবতীয় বিষয়, যাবতীয় ডিটেল তারা যেরকম রেকর্ড করছেন। তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে লোকাল পুলিশও উপস্থিত রয়েছেন তাদেরকে
অ্যারেস্ট করার জন্য। সব মিলিয়ে এই ক্রাইম সিনের কোথায় কি সেই সময় ছিল, ঠিক কি অবস্থায় গোটা পরিস্থিতি ছিল তা কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, এবং সেই কারণেই সিবিআইয়ের যিনি জয়েন্ট ডাইরেক্টর এবং সিবিআই যিনি তদন্তকারী অফিসার তারা কিন্তু ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে এসে পৌঁছেছেন এবং ক্রাইম সিন তারা ভিজিট করছেন। বিক্রম, সিবিআই সূত্র মারফত কি খবর পাচ্ছ? মূলত কোন কোন বিষয়গুলোতে ফোকাস করছেন তদন্তকারী অফিসাররা? দেখো, অভয়ার মা এবং বাবা তারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক প্রথমে বদল করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেখানেও কিন্তু অফিসারদের বদল করে একেবারে নতুন সিট তৈরি করা হয় এবং যে সমস্ত জায়গায় মূলত অভিযোগ ছিল, যে সমস্ত পয়েন্টগুলোকে রেজ করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে সঞ্জয় রায় সে আদৌ কি একা করেছে এই ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, অন্য বেশ কয়েকজন থাকতে পারে কিনা, সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন করা হয়েছিল। এর পাশাপাশি সঞ্জয় রায়কে যখন গ্রেফতার করা হয় তার যে বয়ান, সেই বয়ানও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে খতিয়ে দেখা হয়। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল এবং এখন মূলত এই ক্রাইম সিনে এসে তদন্তকারী আধিকারিকরা যে তথ্য তাদের কাছে উঠে আসছে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মিলিয়ে দেখা হবে। এর আগে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করেছিল তারা যে তথ্য পেয়েছিল, তারা যে নথি পেয়েছিল, তারা যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পেয়েছিল সেগুলির সঙ্গে কিন্তু ক্রাইম সিনে এখন এসে যে জয়েন্ট ডাইরেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার যে তথ্য পাচ্ছেন, যে সমস্ত তারা ইনফরমেশন পাচ্ছেন সেগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে, ভেরিফাই করা হবে কোথাও কোনো তদন্তে খামতি ছিল কিনা, কোথাও কোনো রকম গলদ ছিল কিনা, সেই বিষয়গুলোকেও কিন্তু খতিয়ে দেখা হবে। আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সিবিআই জয়েন্ট ডাইরেক্টর অনুরাগ কুমার এবং সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং যেখানে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন গিয়ে কিন্তু তারা খতিয়ে দেখছেন, এমনটাই সিবিআই সূত্রের খবর। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ফের একবার আরজি করে সিবিআই গিয়ে পৌঁছলো। চিকিৎসক ধর্ষণ এবং খুনের তদন্তের ঘটনাস্থলে সিবিআই এর তদন্তকারী দল ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিকেত বাবু, নির্যাতিতার বাবা মার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করলো সিবিআই, কিভাবে দেখছেন? হ্যাঁ, সিবিআই তো প্রায় 2 বছর ধরে তদন্ত করছে এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা আবার একটা সিট তৈরি করেছিল, আবার একটা নতুন এসআইটি তৈরি করেছে। তৈরি করার মাধ্যমে তদন্ত চলছে। তদন্তকারী অফিসারদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এত টালবাহানা করার প্রয়োজন কি আছে? হ্যাঁ, একাধিক ব্যক্তি ঘটনার সাথে জড়িত, এই সত্য সামনে আনা হোক। যদি এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবের জন্য আপনারা এই কাজ করতে পারছেন না বলে মনে হচ্ছে, তাহলে এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যারা করলো তাদেরকে তদন্তের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুন। এই তো সিম্পল আমাদের চা পাওয়ার জায়গা। তাহলে এইটুকু আমরা চাইছি। 14 আগস্ট ভ্যান্ডালিজম হয়ে কেন ভ্যান্ডালিজম হলো, এই ভ্যান্ডালিজমের উদ্দেশ্য কি ছিল, তাহলে এই সামগ্রিক বিষয়টা আমরা জানতে চাই। এইটুকুই সিবিআই অফিসারদের কাছে আমার আন্দোলনকারী হিসেবে এবং পশ্চিমবাংলার নাগরিকদের চা পাওয়ার জায়গা যদি বলেন তাহলে বলতে পারেন। তাহলে দীর্ঘ তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। 9 আগস্ট 2 বছর হতে যাচ্ছে, তার আগে এই ধরনের তড়িঘড়ি দেখিয়ে আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, আবার 2 মাস বিশ্রাম নেওয়ার পর আবার একটা নতুন এসআইটি, এই তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। আপনারা যাকে ক্যাপেবল কম্পিটেবল মনে করছেন তাদেরকে তদন্তের দায়িত্ব দিন এবং এতদিন অবধি কেন হচ্ছে না এটাও যেন তারা তদন্ত করে পশ্চিমবাংলা। ধন্যবাদ অনিকেত বাবু, ধন্যবাদ। এই খবরের দিকে যখন আমাদের নজর থাকবেই, এর পাশাপাশি সব্যসাচী একটা প্রশ্ন তো উঠছেই যে এনসিপিআই আর মমতা তৃণমূলের সাংসদদের মধ্যে যাওয়া আসার পালা কি এখনো অব্যাহত? একদমই অব্যাহত আছে এবং সার্বিকভাবে চাপ বাড়ছে কালীঘাট তৃণমূলের ওপরে। আহিলি, তুমি দেখো, তুমি শুরুতেই যে খবরগুলো দিলে সেটা তৃণমূলের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। আর অস্বস্তি বাড়িয়ে সাংসদরা যারা এক্সিস্টিং রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা একে একে হাত ছাড়ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আরও 2 থেকে 3 জন তৃণমূল সাংসদ, মানে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ, তারা এনসিপিআই এর পথে পা বাড়িয়ে আছেন, এমনটাই খবর। আমরা যেরকম দেখাচ্ছি যে এই কজন তো 8 জন হাতে গোনা পড়ে রয়েছেন, এর মধ্যেও আরও 2 জন কারা কারা তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা ছড়াচ্ছে। ফলে সেই ক্ষেত্রে যেরকম কয়েকদিন আগে এরকম একটা হাওয়া উঠেছিল যে না এনসিপিআই থেকে আবার রিভার্স হতে পারে, সেই তথ্য নাকচ হয়ে নতুন থিওরি, এনসিপিআই আরও শক্তিশালী হতে পারে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত। প্রবীর, নির্দিষ্ট করে কারোর নাম কি সামনে আসছে যে কোন 2 জন? দেখো,
একটা জল্পনা চলছে, একজন সাংসদ, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সাংসদ, একজন সাংসদের বাড়ি দক্ষিণ কলকাতায়, কিন্তু তিনি কলকাতার সাংসদ নন, কলকাতা সংলগ্ন জেলার সাংসদ। এই দুজন সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিতে চাইছেন, কিন্তু তারা বেশি শর্ত রেখেছেন বলে জানা যাচ্ছে। সেই শর্ত পূরণ হলে তারা এনসিপিআইতে চলে যেতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আরো দুজন সাংসদ এনসিপিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে, এটা পরিষ্কার। তারা যাবেন কি যাবেন না, শর্ত পূরণ হবে কি হবে না, এটা পরবর্তী বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দুজন যে সাংসদ তারা যোগ দিতে চাইছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, এটা পরিষ্কার। এবং পাশাপাশি তার কদিন আগে আমরা সৌগত রায় বলেছিলেন যে 3 জন সাংসদ এনসিপিআই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসতে চাইছেন। এখন এই আবহে দেখা যাচ্ছে যে নতুন করে 2 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ প্রবীর। আর কি বক্তব্য উঠে আসছে একবার শোনাই। আগামীকাল কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে দিল্লিতে? It will be confirmed by tonight. আর হাওয়া তো এখানেই শেষ নয়, আরো জোরদার করেছেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র। তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, পোস্ট করে তিনি বলছেন যে এরকম একটা হাওয়া রয়েছে যে 2 জন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন সাংসদ খুব শিগগিরই এনসিপিআইতে যোগ দিতে চলেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কারা এখানে তো আবার 1 থেকে বাড়িয়ে 3 জন সাংসদের কথা বলছেন তিনি। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য রয়েছে, শোনাই। আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূলের রাজনৈতিক চাপ কতটা বুঝতে পারছেন। আর চাপ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু কম নেই, সৈকত। একদম, কারণ বিদেশ যাত্রা নিয়ে রীতিমতো তিনি টালবাহানার মধ্যে রয়েছেন, নিজেই টালবাহানা করছেন। বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা ভাইপোর। হাইকোর্টে মামলা ফেরালো সুপ্রিম কোর্ট, মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টেই শুনানি হবে। চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যেতে পারবেন। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।